জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। ৯ বছরের কর্মযজ্ঞ শেষে সমাপ্তি ঘটেছে দেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মা সেতুর সামগ্রিক নির্মাণের। বিকেলে সেতুর মাওয়া প্রান্তে এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। সমাপনী অনুষ্ঠান উপলক্ষে মাওয়া প্রান্তে উৎসবের আমেজ। রং বেরঙের পতাকা আর নানা ব্যানারে সাজানো হয়েছে অনুষ্ঠানের স্থল। মূলত পদ্মা সেতুর বাস্তবায়নকে স্মরণীয় করে রাখতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সভাস্থলে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিকেল 4:30টার দিকে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। প্রায় 70,000 কোটি টাকা ব্যয়ে বহুমুখী সুবিধা দেয়া এই পদ্মা সেতু প্রকল্পের কাজ শেষ হয়েছে। 2022 সালের 25 জুন সেতু উদ্বোধন হলেও পরবর্তীতে রেল চলাচল শুরু হয়। তবে বাকি থেকে যায় নদী শাসন সহ নানা রকম কারিগরি কাজ। ধীরে ধীরে সেতুর সকল কার্যক্রম রাষ্ট্রীয় তত্ত্বাবধানে নেওয়ার পরিকল্পনা কথা জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ। সেতু বিভাগ জানিয়েছে পদ্মার মূল সেতু নির্মাণে বরাদ্দ অর্থ থেকে 60 কোটি টাকা সাশ্রয় হয়েছে, আর তা থেকেই সমাপনী অনুষ্ঠানের ব্যয় নির্বাহ করা হচ্ছে। এই নদীতে কাজ করা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। এই নদী খরস্রোতা নদী, এই নদীতে স্কাওয়ার হয়ে যায়, ভাঙ্গন হয়। এখানে কাজ করেন নদীর নিচে যে মাটি আছে সেগুলো ধরেন ওই যমুনার মতো এত ভালো মাটি না। তো এইসব চ্যালেঞ্জ প্লাস কোভিড আসছে আমাদের। আমরা এই ঝড় ঝঞ্ঝা কোভিড এবং এই সবসময় আমাদের 24 ঘন্টা কাজ হয়েছে, কোনো একদিনের জন্য আমাদের কাজ বন্ধ হয়নি। 2 বছরের ডিফেক্ট লায়াবিলিটিস কাজ ছিল, তারপর হচ্ছে নদী শাসনের কিছু কাজ ছিল। আমরা মূল সেতুটাকে ওপেন করে দিয়েছিলাম, তারপরে রেলের ট্র্যাক যেটা ছিল সেগুলো কাজ ছিল। ওগুলো 2 বছরের মধ্যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড সহ আমরা এর মধ্যে সব কাজ শেষ করেছি। আর মূল প্রকল্পটি হচ্ছে সেটি হচ্ছে 24 সালের 30 জুন পর্যন্ত ছিল, যেটি 5 দিন আগে শেষ হয়েছে। অনেক সুবিধা, দিনে দিনে আসা যায়, বরিশালে দক্ষিণবঙ্গে যাওয়া যায়, আসা যায়। আগে তো অশান্তিতে খালি ভুগতাম, খালি 2 ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, এখন 7 মিনিটে চলে যায়। দক্ষিণবঙ্গের যে উন্নয়নটা করলো আর যে জনগণের যে একটা সুবিধা করে দিল, এটা শেখ হাসিনা অনেক অনেক ধন্যবাদ। দেশের উত্তর পূর্বাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে সিলেটের জকিগঞ্জ এবং হবিগঞ্জের আজমেরীগঞ্জে নতুন করে পানি বাড়ছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সিলেটের 13টি উপজেলার মধ্যে কয়েকটি উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্রে থেকে বাড়িঘরে ফিরেছেন অনেকে। নতুন করে ঘরদর সংস্কার করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। এরই মধ্যে সুরমা, কুশিয়ারার 4টি বাঁধ ভেঙে সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে লোকালয়ে ঢুকেছে বানের পানি। প্রায় 87টি গ্রামের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। একইভাবে হবিগঞ্জের আজমেরীগঞ্জে একটি সুইচ গেট ভেঙে প্রবল বেগে হাওরে ঢুকছে বন্যার পানি। এ অবস্থা অব্যাহত থাকলে হাওর উপচে নতুন করে বন্যার কবলে পড়বে উপজেলার বেশিরভাগ এলাকা। এছাড়া সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। বন্যার পানি কমে যাওয়ায় ক্রমে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বগুড়ায় যমুনার পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ক্রমেই পরিস্থিতির অবনতি হওয়ায় বাড়ছে দুর্গত মানুষের দুর্ভোগ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুন্ট উপজেলার 18টি ইউনিয়ন বন্যা কবলিত, পানিবন্দী হয়েছে 1.5 লক্ষাধিক মানুষ। অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু আশ্রয়ের সন্ধানে ছুটছেন। বন্ধ হয়ে গেছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। ফসল হানি হয়েছে 5,000 হেক্টর জমির। পানি উঠে যাওয়ায় বন্যা বন্ধ ঘোষণা হয়েছে 15টি প্রাথমিক বিদ্যালয়। দুর্গত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের খাবার সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এই চন্দনবৈশা ইউনিয়নের মধ্যে প্রায় 5 থেকে 6,000 লোক আমরা পানিবন্দিতে আছি। আমাদের মনে করেন যে জমি জমা সব ধ্বংস হয়ে গেছে, প্লাস নদী ভাঙতে আছে, আমাদের ফসলাদি সব নষ্ট হয়ে গেছে, বাড়িঘর সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গরু ছাগল যা আসলে সব আপনি পার করছি এই সাইডে। আর হলে এখন ঘর বাড়ির ভিতরে যে জিনিসপাতি আছে সব জিনিসপাতি নষ্ট হয়ে যাচ্ছে, এখন পার করার মতো কোনো সিস্টেম পাচ্ছি না। নদীর কাছার দিয়ে একটা বেড়িবাঁধ দিত, তাহলে এই লোকগুলোর জন্য স্থায়ী একটা ব্যবস্থা হতো। এটা না করা পর্যন্ত এই অবস্থায় প্রত্যেক বছরই পানির মধ্যে ভাসবে। বর্ষণ আর পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বেড়েছে। জামালপুর, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জের মোট 18টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।
তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। বন্ধ ঘোষণা করা হয়েছে 26টি শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে দেওয়ানগঞ্জ সানন্দবাড়ি আঞ্চলিক সড়কের 30 মিটার অংশ বন্যার পানিতে ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। এছাড়া কয়েকশো পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 62 জনে। 29 জেলায় বন্যা কবলিত 21 লাখের বেশি মানুষ। বাংলাদেশ সীমান্তবর্তী ধুবড়ী জেলায় পরিস্থিতি সবচেয়ে করুণ। পানিবন্দী 6.5 লাখ মানুষ। ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের তথ্য, আসামের প্রাদেশিক রাজধানী গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের পানি উচ্চতা নিম্নমুখী হলেও বিপদসীমার উপর দিয়ে পানি প্রভাবিত হচ্ছে বেশিরভাগ পয়েন্টে। রাজ্যের উঁচু এলাকাগুলোতে বন্যার পানি বাড়তে থাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে নিম্নাঞ্চলে। চলছে উদ্ধার ও ত্রাণ সরবরাহ কার্যক্রম। 700 অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 40,000 মানুষ। পানিবন্দী 7 লাখ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রী, জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 1.5 লাখ একর আবাদি জমি তলিয়ে যাওয়ায় কৃষকদের জন্য 381 কোটি রুপির তহবিল ছাড়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী। কাজিরাঙ্গা সংরক্ষিত বন্যাঞ্চলের শতভাগ প্লাবিত হওয়ায় 2 দিন পেরিয়ে গেলেও কমেনি বন্যার পানি। রাজস্থানের উত্তর পূর্বে 2টি এবং উত্তর পূর্ব রাজস্থান থেকে ঝাড়খণ্ডের পশ্চিমা অঞ্চলে হলে বাংলাদেশের দিক ধেয়ে আসা সাইক্লোনিক বায়ুচাপের প্রভাবে ভারতের বড় অংশে আগামী শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস রয়েছে আবহাওয়া বিভাগের। এখন চারদিকে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। ছুটির দিনে সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টির কারণে প্রভাব পড়েছে বাজারে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সবজির দামে। বেশিরভাগ সবজিতে কেজি প্রতি বেড়েছে অন্তত 15 থেকে 20 টাকা। পাশাপাশি গত সপ্তাহের তুলনায় নদী ও সামুদ্রিক মাছের দামও বেড়েছে। শুক্রবার ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় থাকলেও দাম নিয়ে হতাশ তারা। ক্রেতারা বলছেন সপ্তাহের ব্যবধানে দাম বাড়ায় তাদের ক্রয় ক্ষমতা কমেছে, তাই বাজারে এলেই বাজেটে করতে হচ্ছে কাটছাঁটা। তবুও প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। এদিন বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে সবজির উৎপাদনে বেঘাত ঘটায় যোগান কমেছে, বেড়েছে দাম। ইসলাম 100 টাকা ছোট পেঁয়াজের দাম, আমি হাফ কেজি নিলাম 50 টাকা দিয়ে। আসলে তো আমরা সিন্ডিকেটের কাছে জিম্মে হয়ে আছি। দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি যেটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। বৃষ্টিতে ফসল অনেক নষ্ট হয়ে গেছে, যেহেতু দাম বাড়তি, চাহিদা বাড়তি, কাস্টমার হলে অনেক বাড়তি। এখন যা কিনতে আসছি তা তো অনেক সময় পারি নাই, কারণ হলো টাকা সীমিত টাকা, তো সীমিত টাকার মধ্যে হিসেব করে চলতে হয়। আলুর পরিস্থিতিটা এখন বেশি খারাপ, কিন্তু আলু তো আছে, আলু তো এখানে, আলু তো বাইরের থেকে আসতেছে না, আলু এখানে। তাহলে এত সংকট কেন হবে আলুটা? কয়েকদিন আগে ইলিশ বেচি 800 গ্রাম 1250, 1300, 1400 টাকা কেজি। আজকে মনে করেন কিনে আনছি 1550 টাকা কেজি। মলাই মাছ 600 টাকা কেজি, ইলিশ মাছ দেখলাম 1600 থেকে 2000 টাকা পর্যন্ত কেজি। আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষগুলোর ক্রয় ক্ষমতার উপরে সমস্ত কিছু। চট্টগ্রামে কোনোভাবেই কমছে না মশলা জাতীয় পণ্যের দাম। প্রতি সপ্তাহেই দাম বাড়ছে পেঁয়াজ সহ অন্য মশলা পণ্যের। শুক্রবার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়, যদিও এক সপ্তাহ আগে বিক্রি হয় 85 থেকে 90 টাকায়। রসুন 170 টাকা এবং আদা বিক্রি হচ্ছে 300 টাকা দরে। একইভাবে চাহিদা কমলেও বেড়েছে জিরা, লবঙ্গ ও দারুচিনির দাম। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 820 টাকা, দারুচিনি 620 এবং লবঙ্গ বিক্রি হচ্ছে 1800 টাকা কেজি দরে। অন্যদিকে 4 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। ব্যবসায়ীদের পক্ষ থেকে সরবরাহ ঘাটতি বলা হলেও সিন্ডিকেটকেই দুষছেন সাধারণ ক্রেতারা। এই অবস্থায় বাজার মনিটরিংয়ের দাবি করেছেন তারা।
আবার দাম বাড়ি কি আদার দামও বাড়তে আগে আসলে 80 এখন হয়ে গিয়ে 300 এরকম। আমি আসলে 1 কেজি পেঁয়াজ কেনার জন্য এসলাম, 100 টাকা ছোট পেঁয়াজের দাম, আমি হাফ কেজি নিলাম 50 টাকা দিয়ে। আসলে তো আমরা সিন্ডিকেটের কাছে জিম্মে হয়ে আছি। সরবরাহ কম কেন, স্টকও কম কেন, বা বাজারের পেঁয়াজ আসতেছে না কেন, এটার জবাব উনিও আমার দিতে পারেন না। আলুর পরিস্থিতিটা এখন বেশি খারাপ, কিন্তু আলু তো আছে, আলু তো এখানের, আলু তো বাইরের থেকে আসতেছে না, আলু এখানের, তাহলে এত সংকট কেন হবে আলুটার? দিনাজপুরের ফুলবাড়ী সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং আহত আরও ২৭ জন। দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের চক্রামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ভোরে ঢাকা থেকে রানীশঙ্কৈল গ্রাম একটি পরিবহনের সাথে বিপরীতমুখী আমবোছাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। পরে আহত ৩০ জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ আরও ৩ জন মারা যায়। বর্তমানে যাত্রীবাহী বাস ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে। এখন চারদিকে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। যুক্তরাজ্যের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিয়েছে কনজারভেটিভ পার্টি। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে এখন পর্যন্ত ৬৫০ সিটের মধ্যে ৪০০-র বেশি সিট গেছে লেবার পার্টি দখলে। কনজারভেটিভ পার্টি পেয়েছে শতাধিক সিট, লিবারেল ডেমোক্রেটস পেয়েছে ৬০টিরও বেশি সিট। এখন পর্যন্ত ফলাফল ঘোষণা হয়েছে প্রায় ৬০০ সিটের। ফলাফল বলছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন লেবার পার্টির কের স্টারমার। অনেক পিছিয়ে পড়েছে ঋষি সুনাকের টরি পার্টি। স্থানীয় সময় রাত 10টায় ঘোষণা করা হবে ফলাফল। এদিকে লেবার পার্টির নেতা কের স্টারমার বলেছেন এখন থেকে যুক্তরাজ্যে পরিবর্তন শুরু হবে, দেশের জন্য কাজ করার সময় এসেছে। একই সময় বক্তব্যে পরাজয় মেনে নিয়ে লেবার পার্টিকে অভিনন্দন জানান ঋষি সুনাক। শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালা বদল হবে বলেও জানান তিনি। Ready for change, to end the politics of performance, a return to politics as public service. The change begins right here because this is your democracy, your community and your future. The Labour Party has won this general election and I have called Sir Keir Starmer to congratulate him on his victory. Today power will change hands in a peaceful and orderly manner with goodwill on all sides. That is something that should give us all confidence in our country's stability and future. যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন লেবার পার্টির নেতা বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে নির্বাচনে দাঁড়ান টিউলিপ। 23,432 ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র 8,462 ভোট। এবারে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মোট 8 জন ব্রিটিশ নাগরিক লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আবার মনোনয়ন পেয়েছেন এমন 4 জনের একজন টিউলিপ সিদ্দিক। 2026 আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে সামনে রেখে 39 জনের প্রাথমিক স্কোয়াড নিয়ে বীরপুরের ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশের। 2020 বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কান কোচ নাভিদ নওয়াজকে দ্বিতীয় দফায় দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার অধীনে সকাল থেকে ক্যাম্প শুরু করে যুবদল। এই ক্রিকেটারদের 3 ভাগে ভাগ করে লম্বা সময় ধরে ক্যাম্প চলবে। ঝালাই করার জন্য নিজেদের মধ্যে একাধিক প্রস্তুতি ম্যাচও খেলবে যুবারা। দেশ এবং বিদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর 18 সদস্যের চূড়ান্ত দল করার পরিকল্পনা বিসিবির। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।